हेलो डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर চ্যানেল। আজকের ক্লাসে আমরা বীজগণিতেরই আরেকটা চ্যাপ্টার দ্বিঘাতকরণী নিয়ে কথা বলবো। তার মানে আজকের ক্লাসে আমাদের টপিক হলো দ্বিঘাতকরণী। এর আগের বীজগণিতে যে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমি একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেসিক কনসেপ্ট সম্পর্কে কথা বলেছিলাম। আমাদের বীজগণিতে ফাইনালে যে টোটাল 16 নাম্বার থাকে তার মধ্যে আমাদের এই দ্বিঘাতকরণী আর ভেদ এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আনসার করতে হয় 3 নাম্বারের। অর্থাৎ কি, এই ভেদ আর দ্বিঘাতকরণী মিলিয়ে ভেদ আর দ্বিঘাতকরণী এই দুটো চ্যাপ্টার থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয় দুটো প্রশ্ন, কিন্তু এটার মধ্যে আমাদেরকে একটাই প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং যেটা হয় 3 নাম্বারের। তার মানে আমরা বলতেই পারি যে দ্বিঘাতকরণী থেকে যদি আমাদের ব্রড কোশ্চেন আনসার করতে হয় তাহলে সেটা কিন্তু কেবলমাত্র 3 নাম্বারের একটা কোশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। তাহলে এবার আমরা দ্বিঘাতকরণী চ্যাপ্টার সম্পর্কে একটু জানবো, আর সেই চ্যাপ্টারের থেকে কোন কোন অঙ্কগুলো এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে জানবো। দেখ, দ্বিঘাতকরণী সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমেই জানতে হবে সংখ্যার ধারণা। সংখ্যা আমরা কি জানি যে সংখ্যা মূলত হয় দু প্রকার, একটা হয় বাস্তব সংখ্যা আর একটা হয় অবাস্তব সংখ্যা। এবারে আমাদের ক্লাস 10 এর সিলেবাসে কিন্তু অবাস্তব সংখ্যা নিয়ে আমরা কোনো কাজ করব না, তাই এটাকে আমরা বাদ রাখলাম। আমরা যে ধরনের সংখ্যা নিয়ে কাজ করব সেগুলো সবই কিন্তু হবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই বাস্তব সংখ্যাকে আমরা পুনরায় দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত মূলদ সংখ্যা, মূলদ, আর দ্বিতীয়ত হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ আর অমূলদ সংখ্যাই কিন্তু আমাদের এই দ্বিঘাতকরণী যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই আমরা জানবো যে মূলদ সংখ্যা বলতে আমরা কাকে বুঝি। মূলদ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি এবং যেখানে p আর q কে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা হতে হবে। প্রথমেই বলেছি যে বাস্তব সংখ্যার দুটো ভাগ হচ্ছে মূলদ আর অমূলদ, কিন্তু কোনো সংখ্যাকে তাই যখন আমরা মূলদ বলে প্রকাশ করব তখন তাকে আমাদেরকে p/q আকারে প্রকাশ করতে হবে। p আর q কে বাস্তব সংখ্যা হতে হবে, আর কি হতে হবে, q অর্থাৎ হরে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু not equal to 0 হতে হবে। আমি এখানে কন্ডিশন গুলো লিখি, p, q এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর q not equals to 0 আর p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশন আমাদের যদি কোনো সংখ্যার ক্ষেত্রে স্যাটিসফাই করে তাহলে তাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার আমরা উদাহরণ দেখব। উদাহরণ হিসাবে আমরা নিতে পারবো কি 2, 3, 4, 5, 7 সমস্ত সংখ্যাকে। এবার আমরা বলতে পারি কি যে কই এগুলোকে তো আমরা p/q আকারে লিখতে পারছি না, কিন্তু আমরা তো লিখতে পারি, তাই না? 2 কে আমরা কি লিখতে পারি, 2/1 আকারে লিখতে পারি। তার মানে এটা আমাদের p/q হয়ে গেল। এবার 2 আর 1 এই দুটোই হচ্ছে কি বাস্তব সংখ্যা। আবার দেখ 1 যে সংখ্যাটা এটা আবার কি not equals to 0, তাহলে আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারি। এছাড়াও যে কোনো রকম ভগ্নাংশ যেমন 2/3, 7/9, 11/15, 22/7 এই সবই কিন্তু আমরা বলতে পারি কি মূলদ সংখ্যা। তাহলে এবার আমরা অমূলদ সংখ্যাকে বলি। যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না তাদেরকেই কিন্তু আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে p/q আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না, এগুলো কি অমূলদ সংখ্যা। এছাড়া কি দেখ, যে সমস্ত সংখ্যা অন্য কোনো সংখ্যার পূর্ণ বর্গমূল নয়, তার মানে কি যদি আমরা লিখি যে 4, তাহলে 4 এর রুট ওভার যদি আমরা করি তাহলে কি আমরা পাই 2, 9 এর রুট ওভার করলে আমরা পাই কি 3, কিন্তু আমরা যদি 2 কে আমরা যদি √2 বের করতে চাই, হ্যাঁ √2 এর একটা ভ্যালু আমরা জানি 1.414 ডট ডট, বা √3 এর ভ্যালু আমরা জানি 1.732 ডট ডট, কিন্তু এরকম কোনো পারফেক্ট নাম্বার কি আমরা পাচ্ছি, কোনো হোল নাম্বার তো আমরা পাচ্ছি না। তাই √2, √3 এইগুলো কিন্তু কোনো সংখ্যারই পূর্ণ বর্গ নয়।
তাই এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে এদেরকেই কিন্তু আমরা কি বলবো, অমূলত সংখ্যা। √2, √3, √5, √7, √6, √8, √8। কিন্তু এটা যদি আমরা বলি যে ঘনমূল, তখন কিন্তু হয়ে যাবে এটার মান, √8 এর মান হয়ে যাবে 2। তাই ঘনমূল বের করলে হবে না। যদি আমি স্কোয়ার রুট বের করতে চাই 8 এর, তাহলেও কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না। বা √11, এই ধরনের যে সংখ্যাগুলো আমাদের রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে অমূলত সংখ্যা। এবারে এই মূলত সংখ্যাকে আবারও আমরা ভাগ করতে পারি। দেখ, এই মূলত সংখ্যাকে কিন্তু একে কিন্তু আবার ভাগ করা যায় কি, আমাদের এই দ্বিঘাতকরণী চ্যাপ্টারে আমরা কিন্তু মূলত এই মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে কাজ করি। আবার দেখ, এই যে মূলদ সংখ্যা রয়েছে এটাকেও কিন্তু আমরা কি লিখতে পারি, এই মূলদ সংখ্যা থেকেও আমরা আরো এক ধরনের সংখ্যা পাই। কি, এই মূলদ সংখ্যা থেকে আমরা পাই কি, সেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাদেরকে বলে? পূর্ণ সংখ্যা মানে কিন্তু দশমিক আকারে যাদেরকে আমাদের প্রকাশ করার প্রয়োজন পড়ে না, বা যে কোনো ভগ্নাংশ সংখ্যা নয়। তার মানে গোটা গোটা নাম্বার কিরকম হতে পারে, -5, 3, 2, 1, 0, 11, 12, সব সংখ্যা। এগুলো -5 শুধু না, মাইনাসের এদিকে আরো যেগুলো আছে -2, -3, এই ধরনের সব সংখ্যাগুলো কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার এই পূর্ণ সংখ্যা থেকে এই যে সংখ্যাগুলো 0, 1, 2, 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, এইগুলো কি আমাদের হোল নাম্বার। হোল নাম্বার। আবার যদি আমরা শুধু এই জিরোটাকে বাদ দিয়ে দিই এই হোল নাম্বার থেকে, কিন্তু আমরা তাহলে কি পেয়ে যাবো, ন্যাচারাল নাম্বার। জিরোটাকে আমরা বাদ দিয়ে দিই, তার মানে কি হবে 1, 2, 3, এইগুলো সবই কি ন্যাচারাল নাম্বার। এবার এখানে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে সমস্ত পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এই কনভার্স গুলো ছোট ছোট পরীক্ষায় কিন্তু আসে। কেন? তার কারণ এই যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এদেরকে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। -2/1, -3/1, -5/1, এদিকে 11/1, 12/1, এদের সবাইকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে আমরা এদের সবাইকে মূলদ সংখ্যা বলতে পারছি। কিন্তু আমাদের মূলদ সংখ্যার মধ্যে তো ভগ্নাংশ সংখ্যাগুলোও রয়েছে। এই যে 2/3, 7/9, 11/15, 22/7, এরা তো আর পূর্ণ সংখ্যা নয়। এদেরকে যদি আমরা মানে এগুলো তো অ্যাকচুয়ালি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হতে পারবে না। তার মানে কি সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। আবারে এই যখন আমি দেখবো যে হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার মূল, তখন কি দেখবো সমস্ত ন্যাচারাল নাম্বারই হয়ে যাবে হোল নাম্বার, কিন্তু সমস্ত হোল নাম্বার ন্যাচারাল নাম্বার হবে না। তার উদাহরণ কি? উদাহরণ হিসাবে আমরা বলতে পারবো জিরোর কথা। জিরো আমাদের হোল নাম্বার, কিন্তু জিরো কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার নয়। আবার কনভার্সলি 1 আমাদের ন্যাচারাল নাম্বার, কিন্তু 1 আমাদের হোল নাম্বার। তাহলে এটা ছিল একটা কনসেপ্ট। এবারে আমি প্রথমেই বললাম যে আমাদের আজকের চ্যাপ্টার কি, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী করার সময় আমরা কিন্তু মূলত যে ধরনের সংখ্যা নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তার মানে কি, যে সমস্ত সংখ্যার কিন্তু কোনো পারফেক্ট বর্গমূল আমরা পাই না, যেমন √2, √3 এইগুলো। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা √4 কি আমাদের তাহলে অমূলদ সংখ্যা নয়? √4 কে আমরা যদিও বা অমূলদ সংখ্যার আকারে লিখতে পারি, কিন্তু আমরা তো জানি যে √4 কি, √4 এর বর্গমূল কি, সেটা হচ্ছে 2। তার মানে এটা তো তাহলে আমরা √4 এর একটা পারফেক্ট স্কোয়ার রুট পেয়ে গেলাম। তার মানে 2 আবার আমাদের হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমাদের √4 কিন্তু অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে না। একই রকম ভাবে আমাদের √25, √9 এই কোনো কিছুই কিন্তু আমাদের অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে না। যে সমস্ত সংখ্যার আমরা কোনো পারফেক্ট স্কোয়ার রুট পাবো না তাদেরকেই আমরা কেবলমাত্র তাহলে কেবল অমূলদ সংখ্যা বলছি। এবার এখানে আমরা অনেকে এটাও বলতে পারি যে আচ্ছা √2 কে আমি তো লিখতে পারবো যে √2/1, তাই না? তাহলে এটাকে আমি কেন মূলদ সংখ্যা বলছি না? এবার আমি কি বলেছিলাম, মূলদ সংখ্যা হওয়ার জন্য p/q আকারে প্রকাশ করতে জানতে হবে। p আর q এই দুটোকে আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে, আর q কে নট ইকুয়ালস টু 0 হতে হবে।
প্রথম কন্ডিশন পি বাই কিউ আকারে প্রকাশ, সেটা তো আমরা করতে পারছি। কিউ নট ইকুয়ালস টু 0, সেটা আমাদের এখানে স্যাটিসফাই করছে। কিন্তু আমি কি বলেছিলাম, পি আর কিউ দুটোকে আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। 1 তো আমাদের পূর্ণ সংখ্যা, কিন্তু √2 এর কোনো ভ্যালু কি আমরা জানি? √2 মানে 1.414 তার মানে এটার কোনো এটা তো আর কোনো পূর্ণ সংখ্যা না, এটা তো একটা দশমিক সংখ্যা, তাই কিন্তু আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারবো না। এবার আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত করণী, তাই আমরা যখনই তার মানে এবার আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে দ্বিঘাত করণী কাকে বলে? কোন মূলদ সংখ্যা যাদেরকে আমরা তাহলে এবারে আমরা জানবো যে দ্বিঘাত করণী কাকে বলে। যে কোনো অমূলদ সংখ্যা এ যদি কোনো, এবারে আমরা কি জানবো যে আমাদের দ্বিঘাত করণী বলতে আমরা কি বুঝি। তার মানে আমরা কোনো অমূলদ সংখ্যা ধরে নিলাম √a, একে আমরা তখনই দ্বিঘাত করণী বলতে পারবো যখন এর মান কিন্তু হতে হবে সবসময় ধনাত্মক এবং এর যেন কোনো পারফেক্ট এবং এ কে কোনো সংখ্যার পূর্ণবর্গ হলে হবে না। পূর্ণবর্গ হলে হবে না মানে কি? তার মানেই আমাদের এটা অমূলদ সংখ্যা হতে হবে। তার মানে যে কোনো অমূলদ সংখ্যাকে কিন্তু আমরা বলতে পারবো করণ। তাহলে এই যে অমূলদ সংখ্যার ধারণা আমরা পড়লাম, এখান থেকে কিন্তু কি আছে আমাদের দ্বিঘাত করণী, অর্থাৎ যে সমস্ত সংখ্যার কোনো পূর্ণ বর্গমূল আমরা পাই না বা যে সমস্ত সংখ্যা অন্য কোনো সংখ্যার পূর্ণবর্গ নয়, তাদেরকেই কিন্তু আমরা কি বলি? দ্বিঘাত করণী। তার মানে এই √2, √3 এই সবই কিন্তু হচ্ছে কি আমাদের দ্বিঘাত করণী। তাহলে এবার আমাদের প্রশ্ন আসতে পারে যে √2 যদি আমাদের একটা দ্বিঘাত করণী হয়, তাহলে কি √-2 আমাদের একটা দ্বিঘাত করণী হবে? উত্তর হচ্ছে না, √2 কিন্তু আমাদের দ্বিঘাত করণী হবে না, দ্বিঘাত করণী নয়। কেন? দেখো, এই যে 2 বা √2 এগুলো তো নিজে থেকে একটা মূলদ সংখ্যা। তার কারণ 2 কে আমরা 2/1 আকারে প্রকাশ করতে পারি, -2 কে আমরা -2/1 আকারে লিখতে পারি। কিন্তু যখনই আমরা করণী করব তখনই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যে সমস্ত মূলদ সংখ্যাকে আমরা অন্য কোনো সংখ্যার ঘনমূল বা বর্গমূল আকারে কিন্তু যখনই আমরা করণী করব তখনই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে রুটের ভেতরে আমাদের যে সংখ্যাটা থাকছে, যেমন 2 বা -2, সেটা যেন কখনোই নেগেটিভ না হয়। তার মানে কি, রুটের ভেতরে আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে রাখবো সেগুলোকে কিন্তু সবসময় কি হতে হবে? পজিটিভ বা ধনাত্মক। তাই √2 যদি আমাদের দ্বিঘাত করণী হয়ও, -√2 কিন্তু আমাদের দ্বিঘাত করণী হবে না। রুটের ভেতরে মাইনাস যে সমস্ত সংখ্যাগুলো থাকে সেগুলো আমাদের অবাস্তব সংখ্যা হয়ে যায়। অবাস্তব সংখ্যা আমাদের এখন সিলেবাসে নেই, তাই আমরা কিন্তু এই ধরনের সংখ্যাগুলো নিয়ে কোনো কাজ করব না। তাহলে বোঝা গেল দ্বিঘাত। এবার আমরা বলতে পারি যে এবার যেহেতু আমরা এখানে কিন্তু শুধুমাত্র আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু কেবলমাত্র দ্বিঘাত করণী নিয়ে কথা বলবো। তার মানে এই যে √2 আমরা লিখলাম, এটাকে আমরা কি লিখতে পারি? 2^12। এবার যেহেতু এটার পাওয়ারটা হাফ আকারে আসছে, তাই কিন্তু এটাকে আমরা কি বলছি? দ্বিঘাত করণী, দ্বিঘাত। একই রকম ভাবে এটা যদি আমরা ঘনমূল বের করতে চাইতাম, তার মানে এটার পাওয়ার হয়ে যেত তখন 2^1/3, তখন কিন্তু এটা হয়ে যেত ত্রিঘাত। সিমিলারলি যদি আমরা এখানে লিখতাম যে n√2, তাহলে আবার কি হয়ে যেত? n ঘাত। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে কেবলমাত্র আমরা দ্বিঘাত করণী নিয়ে কথা বলছি, তাই সবসময়তেই কিন্তু আমাদের এটা স্কোয়ার রুট নিয়ে কাজগুলো করতে হবে। তাহলে এবার আমরা যদি দ্বিঘাত করণীর একটা গাণিতিক বিবৃতি দিতে চাই, তাহলে আমরা কি বলতে পারবো? বলতে পারবো যে যদি এ যদি আমাদের একটা ধনাত্মক মূলদ সংখ্যা হয়, কেমন মূলদ সংখ্যা? যার কোনো পূর্ণ বর্গমূল নেই, বা যে মূলদ সংখ্যা অন্য কোনো সংখ্যার পূর্ণ বর্গ নয়, তার যে ±√a এই ফর্মটাকে কিন্তু আমরা কি বলতে পারবো? দ্বিঘাত করণী। তার মানে আমি এখানে সংজ্ঞাটা একটু লিখছি। কি বললাম? দ্বিঘাত করণী আমরা বলতে তাহলে কাকে বলতে পারবো? এ যদি একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয়, একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা অন্য কোনো
মূলদ সংখ্যার পূর্ণবর্গ নয় তবে প্লাস মাইনাস রুট ওভার এ কে দ্বিঘাতকরণী বলে। এবার দেখ এখানে আমি যে লাইনটা লিখলাম যে এ যদি একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা অন্য কোনো মূলদ সংখ্যার পূর্ণবর্গ নয়, এই যে অন্য কোনো মূলদ সংখ্যার পূর্ণবর্গ নয় এই লাইনটার মানেই হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে কি এই যে অমূলদ সংখ্যা তার প্লাস মাইনাস রুটে একেই কিন্তু আমরা কি বলছি দ্বিঘাতকরণী। এবার এই দ্বিঘাতকরণী আবার দু রকমের হয়, একটা শুদ্ধ দ্বিঘাতকরণী আর একটা মিশ্র দ্বিঘাতকরণী। কি বললাম, এই যে আমাদের দ্বিঘাতকরণী এটা কিন্তু হয় দু প্রকার, একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। শুদ্ধ দ্বিঘাতকরণী আমরা কাকে বলবো, এই যে অনলি √2 √3 √5 √7 এদেরকে আমরা কি বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার এই দ্বিঘাতকরণীর সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে তখন তাকে আমরা কি বলবো মিশ্র দ্বিঘাতকরণী। আমরা উদাহরণ দেখি, যেমন আমরা যদি লিখি যে 1 + √2 বা আমরা লিখতে পারি কি √3 - 5 বা কি লিখলাম √5 + 2, ঠিক আছে, বা ধর লিখলাম যে 3 + √7। তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো মানে দ্বিঘাতকরণীর সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে আমরা তাকে কি বলবো মিশ্র দ্বিঘাতকরণী। আর যদি শুধু আমরা দ্বিঘাতকরণী লিখি তাহলে এবং তার সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে না থাকে তাহলে তাকে আমরা কি বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার এই শুদ্ধ বা মিশ্র দ্বিঘাতকরণীয় কিন্তু আবার হচ্ছে দু রকমের হয়। কি, এখানে আমি মুছছি। একটা হয় কি সদৃশ দ্বিঘাতকরণী, সদৃশ, আর একটা হয় কি বিসদৃশ। এটা আবার দু রকম। সদৃশ দ্বিঘাতকরণী কাকে বলে, এই যে আচ্ছা এই সদৃশ বা বিসদৃশ যে দ্বিঘাতকরণী একটু ভুল বললাম, এটা কিন্তু মূলত শুদ্ধ দ্বিঘাতকরণী দুটো ভাগ। শুদ্ধ দ্বিঘাতকরণী দুটো ভাগ, একটা হচ্ছে কি সদৃশ আর একটা কি হচ্ছে বিসদৃশ। তাহলে শুদ্ধ দ্বিঘাতকরণীকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারলাম, একটা সদৃশ একটা হচ্ছে বিসদৃশ। সদৃশ কাকে বলে, এই যে আমরা লিখলাম √2 বা কি 3√2 5√2, এখানে এই √2 টার্মটা কিন্তু সবগুলোতেই রয়েছে, এদেরকে আমরা কি বলবো সদৃশ, সদৃশকরণ। আর বিসদৃশ কাকে বলবো, এই যে √3 তার সঙ্গে যদি আমরা লিখি 5√2 তাহলে এই যে দুটো করণী এরা কি পরস্পরের সঙ্গে সদৃশ, উত্তর হচ্ছে না। কেন, এখানে আমরা √3 লিখছি আর এখানে √2 লিখছি, তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি বিসদৃশ করণী। আবার যদি কিন্তু আমি যদি এর বদলে লিখতাম যে 2√3 তাহলে এই যে √3 আর 2√3 এরা কিন্তু কি হয়ে যেত সদৃশ করণী। আমরা সবসময় কি খেয়াল রাখবো যে আমরা দ্বিঘাতকরণীতে যে যোগ বিয়োগ গুণ যোগ আর বিয়োগ করবো সেগুলো কিন্তু সবসময় দুটো সদৃশ করণীর মধ্যে হবে, বিসদৃশ করণীর মধ্যে কিন্তু যোগ বা বিয়োগ হবে না। তার মানে কি এই যদি আমরা লিখি √2 + √3 এই দুটো যোগ করে আমরা কিন্তু √5 এরকম লিখতে পারবো না, এই টার্ম দুটো এরকম করে আমাদেরকে রেখে দিতে হবে, কোনো যোগ বা বিয়োগ কিন্তু এর মধ্যে হবে না। কিন্তু আমরা যদি লিখি 3√2 + √2 এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোতেই √2 রয়েছে, তার মানে কি এই দুটো সদৃশ করণী, তার মানে এই 3 আর এখানে কিছু নেই মানে রয়েছে 1, তাহলে এই দুটো যোগ করে কি হয়ে যাবে 4√2। সিমিলারলি আমরা বিয়োগও করতে পারবো, আমরা যদি লিখি যে এদিকে লিখছি, আমরা যদি লিখি যে 5√2 - 4√2 তাহলে এই 5 আর 4 মাইনাস হয়ে কি হয়ে যাবে শুধু √2। তার মানে যোগ বা বিয়োগ এগুলো কিন্তু কেবলমাত্র সদৃশ করণীর পক্ষেই সম্ভব, বিসদৃশ করণীর ক্ষেত্রে কিন্তু আমরা যোগ বা বিয়োগ এগুলো করতে পারি না। এবার আমাদের এই দ্বিঘাতকরণীর অঙ্ক আমরা যখন করবো তখন দেখতে পারবো যে আমাদেরকে কি বলা হবে করণী নিরসন করতে বলা হবে, করণী নিরসন। করণী নিরসন
ঠিক আছে। করণী নিরসন মানে কি? করণী নিরসন মানে হচ্ছে ওই যে রুট রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, সেটাকে তুলে দেওয়া। সাধারণত আমরা কি জানি যে √2 এর এই রুটটা যদি আমাদেরকে তুলতে হয় তাহলে আমরা কি করি, রুটটুকে আর একটা √2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমাদের 2 হয়ে যায়। যদি আমাদের কেবলমাত্র শুদ্ধ করণী থাকে তাহলে কিন্তু আমরা সেম একই করণী দিয়ে গুণ করব, তাহলে আমরা একটা মূলত সংখ্যা পেয়ে যাব। কিন্তু যদি আমাদের মিশ্র করণী দেওয়া থাকে, ধরা যাক 2 প্লাস √3 দেওয়া থাকলো, তাহলে এটার যদি আমাদেরকে করণী নিরসন করতে বলে তার মানে কি করতে হবে, আমাদেরকে এই যে 3 এর উপরে রুট আছে এটা তুলতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা আমরা যদি 2 প্লাস √3 কে 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? আচ্ছা এই ফর্মটা আমাদের অনেকটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতন না? আমরা বীজগণিতে কিন্তু পড়েছি যে আমাদের একটা সূত্র রয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যদি a প্লাস b a মাইনাস b এরকম ভাবে ধরি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, 4 মাইনাস √3 কে যদি √3 দিয়ে গুণ করি তাহলে 3 হয়ে যায়। তাহলে এখানে হয়ে গেল 3, উত্তর হয়ে গেল 1। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের দেওয়া ছিল কি 2 প্লাস √3, সেটা করণী নিরসন করে কিন্তু আমরা কি পেলাম, 1 পেলাম। এছাড়াও কি এই 2 প্লাস √3 কে আরো একরকম ভাবে কিন্তু করণী নিরসন করা যাবে। কিভাবে, 2 প্লাস √3 কে আমরা যদি -2 প্লাস √3 দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা এই a প্লাস b a মাইনাস b ফর্মটা পাবো। কিরকম ভাবে পাবো, প্রথমে লিখতে পারবো কি √3 প্লাস 2 আর এটাকে লিখতে পারবো √3 মাইনাস 2। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখান থেকে আমরা কি লিখবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। √3 স্কোয়ার কি 3 আর 2 স্কোয়ার 4, উত্তর হয়ে গেল -1। তাহলে কোনো এই যে মিশ্র করণীকে যখন আমরা অন্য কোনো মিশ্র করণী দিয়ে গুণ করছি এবং গুণ করে আমরা করণী নিরসন করছি, তখনই আমরা এই দ্বিতীয় যে মিশ্র করণী দিয়ে প্রথমটাকে গুণ করলাম তাকে আমরা কি বলবো, করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে 2 প্লাস 3 এর করণী নিরসক উৎপাদক তাদেরকে বলতে পারবো 2 মাইনাস 3 আর -2 প্লাস √3। এই দুটোকে কিন্তু আমরা 2 প্লাস √3 এর করণী নিরসক উৎপাদক বলতে পারবো। কেন, তার কারণ 2 মাইনাস 3 আর -2 প্লাস √3 দিয়ে যদি আমরা 2 প্লাস √3 কে গুণ করি তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের করণীটা নিরসন হয়ে যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে করণী নিরসক উৎপাদকের ধারণা। তার মানে কোন মিশ্র করণীকে যে সংখ্যামালা দিয়ে গুণ করলে করণী নিরসন হয় তাকে আমরা কি বলি, করণী নিরসক উৎপাদক। এই করণী নিরসক উৎপাদক থেকেই আমরা অনুবন্ধী করণীর ধারণা পাই। তাহলে আমাদের পরের টপিক হচ্ছে অনুবন্ধীকরণ। একটু আগেই আমরা করণী নিরসক উৎপাদক করলাম এবং দেখলাম যে কোনো করণী নিরসক উৎপাদক আমরা যখনই ব্যবহার করছি তখনই কিন্তু আমাদের করণী নিরসন হয়ে যাচ্ছে। তাহলে অনুবন্ধীকরণীটা আবার কি? অনুবন্ধীকরণী হলো যদি 2 প্লাস 3 আমাদের একটা দ্বিঘাত করণী হয় এবং এর দুটো করণী নিরসক উৎপাদক হয় হচ্ছে 2 মাইনাস 3 আর -2 প্লাস √3। এই দুটো ছিল আমাদের হচ্ছে কি করণী নিরসক উৎপাদক। এবারে আমরা দেখবো 2 প্লাস 3 আর 2 মাইনাস 3 এই দুটোর মধ্যে যদি আমরা গুণ আর যোগ করি, এবার করণী নিরসক উৎপাদক থেকেই কিন্তু আমরা আবার পাই হচ্ছে কি অনুবন্ধীকরণের ধারণা। তাহলে এবার আমাদের কি জানতে হবে, অনুবন্ধীকরণ কাকে বলে। অনুবন্ধীকরণ অনুবন্ধীকরণী আমরা কাকে বলবো, যে করণী নিরসক উৎপাদক দিয়ে কোনো দ্বিঘাত করণীকে গুণ এবং যোগ দুটো করলেই করণী নিরসন হয় তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে সেই দ্বিঘাত করণীর অনুবন্ধীকরণী। আবার একটা উদাহরণ দিয়ে বুঝি। একটু আগেই আমরা দেখলাম যে 2 প্লাস √3 যে দ্বিঘাত করণী তাকে আমরা দুটো উপায়ে করণী নিরসন করতে পারি, অর্থাৎ আমরা দুটো করণী নিরসক উৎপাদক পেয়েছিলাম। কি কি, একটা পেয়েছিলাম 2 মাইনাস √3 আর একটা পেয়েছিলাম -2 প্লাস √3।
এবারে অনুবন্ধী করণী হতে গেলে কি করতে হবে, আমরা প্রথমে 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি কে গুণ করব। করি 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি, a প্লাস বি a মাইনাস বি ফরম্যাটে আছে, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারবো। a স্কয়ার মানে 2 স্কয়ার হচ্ছে 4 মাইনাস b স্কয়ার মানে রুট 3 স্কয়ার মানে হচ্ছে 3, হয়ে গেল 1। করণীয় নিরসন হলো। আবার আমরা একই করণীয় নিরসক উৎপাদক দিয়ে কিন্তু যোগটাও করব। 2 প্লাস 3 প্লাস 2 মাইনাস, সেক্ষেত্রে কি দেখলাম প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, আমাদের উত্তর এলো 4। আমাদের দুটো ক্ষেত্রেই করণীয় নিরসন হলো। তাহলে আমরা যদি এবার 2 মাইনাস 2 প্লাস রুট 3 কেও আমরা করে দেখবো হয় কিনা। 2 প্লাস রুট 3 এর সঙ্গে প্রথমে আমরা আবার কি করছি, 2 মাইনাস 2 প্লাস রুট 3 এর গুণ করছি, কি পাবো আবারও a প্লাস বি মাইনাস বি ফরম্যাট, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা। তাহলে এখানে a হচ্ছে গিয়ে রুট 3, তাহলে রুট 3 স্কয়ার মানে হচ্ছে 3 মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 4, হয়ে গেল -1। তাহলে গুণ করে আমরা কি লিখতে পেলাম, করণীয় নিরসন হলো। এবার আমরা দেখবো যোগ করেও আমরা করণীয় নিরসন করতে পারছি কিনা। 2 প্লাস রুট 3 প্লাস এ মাইনাস 2 প্লাস রুট 3, এখানে দেখতে পাচ্ছি কি প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, রুট 3 প্লাস রুট 3 মানে হলো 2 রুট 3। এখানে কিন্তু আমাদের আর করণীয় নিরসন হলো না। তার মানে 2 মাইনাস রুট 3 দিয়ে যখন আমরা 2 প্লাস রুট 3 গুণ করলাম যোগ করলাম, দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের করণীয় নিরসন হয়েছিল। কিন্তু মাইনাস 2 প্লাস রুট 3 এটা করণীয় নিরসক উৎপাদক হওয়া সত্ত্বেও যখন আমরা এটাকে দিয়ে 2 প্লাস রুট 3 কে গুণ আর যোগ করলাম, তখন আমরা দেখতে পেলাম যোগ করতে গিয়ে কিন্তু আমাদের আর করণীয় নিরসন হলো না। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী এই 2 মাইনাস রুট 3 কিন্তু আমাদের হয়ে যাবে 2 প্লাস রুট 3 এর অনুবন্ধী করণী। মাইনাস 2 প্লাস রুট 3 কে কিন্তু আমরা 2 প্লাস রুট 3 এর অনুবন্ধী করণী বলতে পারবো না। তাহলে কি বুঝলাম, যে কোনো করণীয় নিরসক উৎপাদক দিয়ে কোনো দ্বিঘাত করণীকে যদি আমরা গুণ এবং যোগ দুটো করেই করণীয় নিরসন করতে পারি, তাহলে তাকেই আমরা সেই দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলতে পারবো। তাহলে এখানে 2 প্লাস রুট 3 এর করণীয় নিরসক উৎপাদক কিন্তু দুটোই, 2 মাইনাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। কেন? কারণ দুটো দিয়ে যদি আমরা 2 প্লাস রুট 3 গুণ করি তাহলে আমাদের করণীয় নিরসন কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু অনুবন্ধী করণী কিন্তু হচ্ছে কেবল 2 মাইনাস রুট 3, তার কারণ একমাত্র 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 যোগ করলেই আমাদের করণীয় নিরসন হচ্ছে। মাইনাস 2 প্লাস রুট 3 আর 2 প্লাস রুট 3 যোগ করলে কিন্তু আমাদের করণীয় নিরসন হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, যে সমস্ত অনুবন্ধী করণী করণীয় নিরসক উৎপাদক হলেও সমস্ত করণীয় নিরসন উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয়। এবং এটার এক্সাম্পলও আমরা এটাকে দিয়ে দিতে পারবো। কি বললাম, সমস্ত অনুবন্ধী করণী করণীয় নিরসক উৎপাদক হলেও সমস্ত করণীয় নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নয়। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে সংখ্যা কাকে বলে, সংখ্যার মধ্যে মূলদ আর অম্লদ সংখ্যাকে বলে, অম্লদ সংখ্যা থেকে আমরা দ্বিঘাত করণীর ধারণা জানলাম, এবং দ্বিঘাত করণীর করণ নিরসন করার জন্য আমরা কি শিখলাম, করণীয় নিরসক উৎপাদক আর অনুবন্ধী করণীর ধারণা শিখলাম। এই চ্যাপ্টারের জন্য মোটামুটি ভাবে এইটুকু কনসেপ্টই কিন্তু যথেষ্ট। এবার আমি তোদেরকে সেই সমস্ত প্রশ্নগুলো বলে দেবো যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ভাবে ইম্পর্টেন্ট। আমি বিগত কয়েকটা বছরের একটু কোশ্চেন পেপার গুলো দেখে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন বইয়ের মধ্যে থেকেই সিলেক্ট করেছি, যেগুলো আমার মনে হয়েছে যে পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি করে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এবার সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই আমি লিখছি পেজ 158 থেকে 31, 32, 33 এর অঙ্ক, পেজ 159 থেকে 36 আর 37 এর অঙ্ক, পেজ 161 থেকে আমি দেব হচ্ছে 1 বি 2 এর সমস্ত অঙ্ক, এছাড়া কি 4, 5, 8, 6 এর 1 আর 3,
7 বি এই অঙ্ক, আচ্ছা 8, 7 বি আর 8 এই অঙ্ক, আর লাস্ট পেজ 162 থেকে কিন্তু হচ্ছে 10 সব আর 11 সব। ঠিক আছে, এর মধ্যে 31, 33, 37, 5, 8 এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা 8 আমি একবার এখানেও লিখেছি না, 5, 8 এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার করে পরীক্ষায় আসে। আর এই যে 10 আর 11 অঙ্কগুলো আমি বললাম, এখান থেকে কিন্তু তোরা তোদের 1 মার্কস, এই যে 1 মার্কস আর 2 মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবি। বাদ বাকি এই যে পার্টটা, এখান থেকে মূলত 3 নম্বরের অঙ্ক আসে। ঠিক আছে, তাহলে একবার বলে দিই, পেজ 158 থেকে 31, 32, 33, পেজ 159 থেকে 36 আর 37 এর অঙ্ক, পেজ 161 থেকে 1 এর বি, 2 এর সব, 4, 5, 6 এর 1, 3, 7 এর বি, 8, 162 পেজ থেকে 10 আর 11 সব। এখান থেকেও 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবি, এই 2 এর অল যে লিখেছি এখান থেকে। এছাড়া এখানে আরো ছোট ছোট অঙ্ক আছে যেগুলো কিন্তু 2 নম্বরে আসতে পারে, কিন্তু মূলত এই 10, 11 থেকেই মূলত 2 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে আসে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে থেকে দুটো অঙ্ক আমি এখানে সলভ করে দেবো, বাদ বাকি অঙ্কগুলো কিন্তু আমি যে পিডিএফ তোদের সঙ্গে শেয়ার করব সেখানে সলভ করা থাকবে। তাহলে শুরু করা যাক। আমি তোদেরকে দেখানোর জন্য কোষে দেখি 9.3 থেকে 5 আর 8 এর অঙ্কটা বেছে নিয়েছি। তাহলে এবার আমরা ওই অঙ্ক দুটো করবো, ঠিক আছে? আমরা করছি কোষে দেখি 9.3 এর 5 এর অঙ্কটা আমরা করছি। 5 এর অঙ্কটাতে আমাদেরকে বলা রয়েছে একটা সংখ্যামালা দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমাদের করতে হবে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা আমাদের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটাকে লিখবো, ঠিক আছে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার প্রথমেই আমরা কি করব, আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। কিভাবে? প্রথমে লসাগু করি, মাঝখানে যোগ দেওয়া আছে, লসাগু করছি। লসাগু করলে এখানে কি হবে, এই দুটো গুণ হয়ে যাবে, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এরপরে কি এক্স, এখান থেকে এক্স প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এটা দুটো যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো আমরা দেখতে পাচ্ছি সেম রাশি রয়েছে, তাই আমরা এটাকে কি লিখবো, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস, আবার কি আমরা কি লিখতে পাচ্ছি যে এটা আর এটা আমাদের গুণ হচ্ছে, দুটো সেম, তাহলে আমরা আবার কি লিখতে পারবো, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবারে আমরা বীজগণিতে একটা ফর্মুলা করেছিলাম না, যে a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কি করেছিলাম, যে a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা কি আমরা কি লিখতে পারি, 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানেও এটাকে কি লিখতে পারবো, 2 ইনটু a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার যেহেতু রুট ওভার আছে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, হয়ে গেল। আবার আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি ফরম্যাটে রয়েছে, a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাটে রয়েছে। আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b আমাদের গুণ করলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসে। তাহলে আমরা এটাকেও লিখতে পারবো হচ্ছে কি a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, স্কোয়ার করলে রুটটা আমাদের উঠে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, x স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে, 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 বাই প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে গেল। আচ্ছা, যেহেতু আমাদের এখানে মাইনাস ছিল তো এখানে কিন্তু আগে একটা প্লাস চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে 1, তার মানে আমাদের কি, এটা আমরা লিখতে পারবো 4x স্কোয়ার মাইনাস 2।
এবারে আমাদের কোশ্চেনে কি বলে দেওয়া রয়েছে, কোশ্চেনে আমাদের বলে দেওয়া রয়েছে যে এই যে রাশিটা এর সরলফল হচ্ছে কি 14। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা কি পেয়েছি 4x স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে 4x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 14 বাই কন্ডিশন বা প্রশ্নানুসারে। এটার আমরা এবার সমাধান করব, সবগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। কি হবে 2x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 7। এবার 2x স্কয়ার 1টা ওদিকে প্লাস আকারে যদি যায় তাহলে হয়ে গেল 8। x স্কয়ার মানে 2 দিয়ে 8 কে কাটলাম হয়ে গেল 4। তাহলে x এর মান কি হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার 4, তার মানে প্লাস মাইনাস 2। আমাদেরকে তো x এর মানই বের করতে বলেছিল। তাহলে ভীষণ সোজা একটা অঙ্ক। এখানে আমরা দুটো বীজগাণিতিক ফর্মুলা ইউজ করেছি, একটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা কি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুটো ফর্মুলা কিন্তু বেশ বারবার করে এই চ্যাপ্টারটাতে ইউজ হবে। আরো একটা ফর্মুলা যেটা চ্যাপ্টারে আমরা খুব ইউজ হতে দেখবো, সেটা কি, সেটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার, ঠিক এই ফর্মুলাটাই হবে, মধ্যখানে মাইনাস, মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। যখন মধ্যখানে প্লাস থাকবে তখন হয়ে যাবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর যখন মধ্যখানে মাইনাস থাকবে তখন কি হয়ে যাবে 4ab। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমাদের যে দুটো যোগাকারে দেওয়া ছিল আমরা যোগটা করলাম, লসাগু করলাম, এবং এখানে আমাদের করণ নিরসন কিন্তু এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতেই করণই অটোমেটিক্যালি কেটে গেল। ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 4x স্কয়ার মাইনাস 2 বেরোলো এটার যোগফল, এবং আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল যে এটার যে যোগফল বা সরলফল তার মান হচ্ছে 14, সেখান থেকে আমরা x এর মান বের করে নিলাম। তাহলে এই প্লাস মাইনাস 2 এটা কিন্তু হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, অঙ্কটা সবাই ভালো করে দেখে নে, পিডিএফে দেওয়া থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছিস। এবার আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটাতে আমি তোদেরকে আমাদের বইয়ের যে 8 অঙ্কটা রয়েছে সেটা একটু করে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 8 অঙ্কটাতে কি বলা রয়েছে, 8 অঙ্কটাতে আমাদেরকে x এর মানটা বলে দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 আর xy ইকুয়ালস টু 1। এটা হলে আমাদেরকে দেখাতে হবে যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি 12/11। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কটা শুরু করছি। আমরা করছি 8 অঙ্কটা। 8 অঙ্কটা আমাদের x এর মান বলে দেওয়া রয়েছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর কি বলে দেওয়া রয়েছে xy ইকুয়ালস টু 1। তাহলে এই xy ইকুয়ালস টু 1 থেকে আমরা y এর মানটাও বের করতে পারবো। y ইকুয়ালস টু 1/x, তার মানে এটারই ঠিক উল্টোটা আমাদের y এর মান হবে। তাহলে y এর মান কি হবে, উল্টো লিখি প্লাস √3। এবারে আমাদেরকে যদি ওই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এর ভ্যালু বের করতে হয়, এটার জন্য আমরা দুটো টার্ম আগে থাকতেই বের করে রাখবো। এটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারি যে আমাদের কি কি বের করে রাখতে হবে। তো এটা অঙ্ক করতে করতে আমরা নিজেরাই বুঝতে পারবো। এক্ষেত্রে আমরা x প্লাস y এর মানটা না আগে থাকতে বের করবো। x প্লাস y এর মান বের করতে গেলে আমরা x আর y এর মান আগেই পেয়ে গেছি। আবার লসাগু করছি। তাহলে এখানে কি দেখছি, এই দুটো রাশি আমাদের গুণ হচ্ছে, একই আছে, তাহলে আমরা স্কয়ার লিখবো। কি লিখবো, √7 প্লাস √3 এর হোল স্কয়ার, আর এটার ক্ষেত্রে কি লিখবো, √7 মাইনাস √3 এর হোল স্কয়ার। আবারও সেম ফর্মুলা, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে √7 স্কয়ার মানে 7, আর b স্কয়ার মানে হচ্ছে √3 স্কয়ার মানে 3। আর এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 7 মাইনাস 3। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখানে হয়ে যাবে 10। আচ্ছা আমি লিখি 10 ইনটু 2 20 বাই 7 মাইনাস 3 হচ্ছে 4। তাহলে x প্লাস y এর মান কিন্তু আমাদের বেরিয়ে গেল হচ্ছে 5। আর x y এর মান 1 আমাদের আগে থাকতেই বলে দেওয়া রয়েছে। তাছাড়াও আমরা যদি এই x আর y কে যদি গুণ করি তাহলে দেখ উপরে প্লাস √3 আর y এর নিচে, সরি x এর উপরে কি রয়েছে প্লাস √7 প্লাস √3 আর y এর নিচে √7 প্লাস √3, এ দুটো কেটে যাবে
আবার y এর উপরের যে টার্মটা √7 মাইনাস √3 আর x এর হরের টার্মটা √7 মাইনাস √3 এগুলো কেটে যাবে, দিয়ে 1 আসবে। তাহলে আমাদের কোশ্চেনে তো বলে দেওয়াই রয়েছে। এবারে আমাদেরকে কিসের মান বের করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে, তার লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখছি LHS x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর নিচে কি রয়েছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবারে আমরা না চেষ্টা করব যে x প্লাস y আর xy এর মান, এই দুটো মান তো আমরা জানি, x প্লাস y এর মান 5 আর xy এর মান হচ্ছে 1। আমরা এইখান থেকে একটু মডিফাই করে এই পুরো ব্যাপারটাকে x প্লাস y আর xy এর টার্মে নিয়ে আসবো, যাতে এই দুটোর মান বসালে আমরা আমাদের উত্তরটা পেয়ে যেতে পারি। দেখ, উপরে যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা যদি লিখি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস xy, আর নিচের টার্মটাকে আমরা কি লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 3xy। তাহলে এটাকে আমরা সমান বলতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? তার কারণ এখানে আমি কি লিখলাম প্লাস 2xy আর এখানে রয়েছে মাইনাস xy, তাহলে প্লাসে মাইনাসে এখানে 2xy টা বড়, তাহলে প্লাস সাইন থাকলো, আর 2xy থেকে xy বাদ গেলে xy। আবার নিচে আসি, আমরা কি লিখতে পাচ্ছি হরে আমাদের রয়েছে মাইনাস xy, তাহলে মাইনাস xy টাকে রাখার জন্য আমরা কি করলাম প্লাস 2xy রাখলাম আর তার সঙ্গে মাইনাস 3xy নিলাম। মাইনাস 3xy টা বড়, তাই সাইন মাইনাস থাকলো, আর 3 থেকে 2 বাদ গেলে 1, তাহলে xy। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন এটাকে এই ফর্মে লিখলাম? আমাদেরকে কি করতে হবে x প্লাস y এর টার্মে আনতে হবে। এবার যেহেতু x স্কয়ার আর y স্কয়ার অলরেডি আছে, তাহলে আমাদের জন্য সবথেকে সোজা কি হবে, যদি আমরা x প্লাস y হোল স্কয়ারে আনতে চাই। x প্লাস y হোল স্কয়ারের ফর্মুলা আমরা সবাই জানি, x প্লাস y এর হোল স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাই তো? তাহলে আমি কি করলাম, এইখান থেকে আমরা x প্লাস y এর হোল স্কয়ার আকারে এটাকে লিখতে পারি, সেই জন্যই কিন্তু আমি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার দুটো ক্ষেত্রে এই টার্মটাকে আনার চেষ্টা করলাম। তাহলে এখান থেকে আমি এবার কি লিখতে পারবো x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy, আবার নিচেও আমি লিখতে পারবো x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy। এবার x প্লাস y এর মান আমি জানি, যেহেতু এর পাশে লিখবো x প্লাস y ইকুয়ালস টু 5, আর আমাদের কোশ্চেনে বলা ছিল xy ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে x প্লাস y এর জায়গায় আমি কি লিখবো 5 স্কয়ার মাইনাস xy এর জায়গায় 1, আবার এখানে লিখবো এখানে 5 স্কয়ার মাইনাস 3 ইনটু 1, 25 মাইনাস 1 24, আবার এখানে 25 মাইনাস 3 মানে হলো 22, 2 দিয়ে কাটবো, কি হবে 12/11। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই তো? দেখে নি। হ্যাঁ, আমাদের RHS এ এটাই প্রমাণ করতে দিয়েছিল। হয়ে গেল, প্রুফ। তাহলে ভীষণ সোজা অঙ্ক। কি করলাম, আমাদেরকে x এর মান বলে দেওয়া ছিল আর xy এর মান বলে দেওয়া ছিল, আমরা কি করলাম সেখান থেকে y এর মানটা বের করে নিলাম। xy যেহেতু 1, তাহলে y এর মান কি হবে 1/x, তার মানে x যা আছে ঠিক তার অনন্যক, তাহলে x এর অনন্যক y এর মান বের করে নিলাম। এবারে আমাদের কি বলেছিল এইটার মান 11/12/11, সেটা আমাদেরকে দেখাতে হবে। এটার জন্য আমরা একটু বুদ্ধি করে আগে থাকতেই কিন্তু x প্লাস y এর মানটা বের করে নিলাম। x প্লাস y এর মান আমাদের বের হলো 5। এবার আমরা x প্লাস y এর মান বের করেছি, আর এখানে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার রয়েছে। এখান থেকে সবথেকে সোজা উপায় কি, এখান থেকে x প্লাস y আনার সবথেকে সোজা উপায় কি, সেটাকে x প্লাস y এর হোল স্কয়ার আকারে আনা। যেহেতু আমরা হোল স্কয়ার আনার জন্য কি করলাম 2xy টার্মটা যোগ করলাম, তাহলে এই পার্টটুকু আমাদের হোল স্কয়ারে চলে এলো x প্লাস y এর হোল স্কয়ার, তাহলে এই পার্টটুকু আমাদের x প্লাস y এর হোল স্কয়ার চলে এলো, কিন্তু আমাদের তো এখানে প্লাস xy ছিল, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি মাইনাস xy করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে আবার প্লাস xy চলে এলো। ঠিক একই রকম ভাবে হরেও আমি x প্লাস y এর হোল স্কয়ার টার্মটা আনার জন্য কি করলাম x স্কয়ার y স্কয়ার কে রাখলাম, তার সঙ্গে 2x স্কয়ারটা যোগ করলাম, কিন্তু আমাদের যেহেতু কোশ্চেনে মাইনাস xy ছিল, তাই ব্যালেন্স করার জন্য আবার মাইনাস 3x দিলাম, তাই তো? এখান থেকে আমরা কি পেলাম x প্লাস y এর হোল স্কয়ার চলে এলো, আর xy টা একই রাখলো, এবং এখানে আমরা x প্লাস y এর ভ্যালু পেয়ে গেছিলাম, সেটাই পুট করে দিলাম, আমাদের উত্তর চলে এলো। তাহলে আমি তোদেরকে দুটো অঙ্ক সাজেশনের মধ্যে থেকে করে দেখালাম, বাদ বাকি অঙ্কগুলোর কিন্তু উত্তর সহ পিডিএফ তোরা ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে সেখানে পেয়ে যাবি। আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে। খুব সহজ একটা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বললাম, ভীষণ ইজি কনসেপ্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে। এরকম আরো ভিডিও পেতে চাইলে কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসে আমরা দ্বিঘাত করণে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কমপ্লিটলি কভার করলাম, সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম কি কি আসতে পারে, সেটার কনসেপ্ট সম্পর্কে জানলাম, আর এক্সারসাইজ কিন্তু দুটো অঙ্কও করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।